হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বেঙ্গলি। আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পাগলা গণেশ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করব। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। কালকেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর আমি দিয়েছিলাম পাগলা গণেশ থেকে, সেগুলো অবশ্যই দেখো। তোমাদের লাইন ভিত্তিক পড়ানো পাগলা গণেশের হয়ে গেছে, অনুশীলনীর প্রশ্ন উত্তর হয়ে গেছে, এছাড়াও বাকি চ্যাপ্টার সবই আলোচনা হয়ে গেছে। সব প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। আর সমস্ত সাবজেক্টের প্লেলিস্টে পাবে। তোমরা দু একটা বলেছো আমাকে পাচ্ছ না প্লেলিস্টে, যেগুলো নেই সেগুলো আমি আপডেট দিয়ে দেবো। যেটা আপলোড হয়নি সেটা আমি তাড়াতাড়ি আপলোড দেবো, ঠিক আছে? পরপর আপলোড থাকবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, সালটা 1589। সমসময়ের কেমন ছবি গল্পে ফুটে উঠেছে উল্লেখ করো। উত্তর লিখব, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কল্পবিজ্ঞান গল্প পাগলা গণেশের পটভূমিতে উল্লেখিত সালটি সুদূরতম 1589। স্বভাবতই কল্পনা করে নিতে হয় বিজ্ঞানের অকল্পনীয় উন্নতির যুগ সেটা। সে যুগের মানুষ পৃথিবীর উপগ্রহ চাঁদ ছাড়াও অন্য দুটো গ্রহ মঙ্গল ও শুক্রে ল্যাবরেটরি স্থাপন করে। আবিষ্কার করেছে সূর্য আর সূর্যের আরও দুটি গ্রহ, এবং নিশ্চিত হয়ে গেছে সূর্যের আর কোনো গ্রহ অনাবিষ্কৃত নেই। অর্থাৎ আবিষ্কার করেছে সূর্যের দুটো গ্রহ এবং নিশ্চিত হয়ে গেছে সূর্যের আর কোনো গ্রহ অনাবিষ্কৃত, মানে আবিষ্কার হয়নি এমন নেই। হাজার হাজার মানুষ মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে আলোর চেয়েও দ্রুত গতিতে মহাকাশযানে 100 থেকে 150 বছর আগে রওনা হয়ে গেছে বা যাচ্ছে। কাছে পিঠে যাওয়া মানুষেরা ফিরবে করছে বা করবে, তবে তাদের আসার সময়টা নিশ্চিত নয়। এ পৃথিবীতে মানুষ মরণশীল নয়। পুরনো কালের মানুষরা আজও জীবন্ত, তাই মহাকাশগামী মানুষেরা ফিরে এলে সেই আমলের লোকেদের দেখতে পাবে। নতুন মানুষেরাও আর জন্ম হচ্ছে না, তাই নবজাতকের কান্নাও শোনা যায় না। ঘরে ঘরে মানুষ বিজ্ঞানের বুঁদ হয়ে আছে। ক্লিয়ার? ঠিক এইভাবে আনসারটা আমরা লিখব। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয় প্রসঙ্গ এলো কেন? হিমালয় যে নির্জন জায়গা তা নয় কিভাবে প্রমাণিত হয়? উত্তর, 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজের থেকে দূরে থাকার জন্য হিমালয়ে এক গিরিগুহায় আশ্রয় নেয়। তাই গল্পে হিমালয় প্রসঙ্গ এসেছে। নেক্সট, সঙ্গে প্রশ্নটা ছিল, হিমালয়ে যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হলো? এর উত্তরে আমরা লিখব, আপাত দৃষ্টিতে হিমালয়কে খুব নির্মল জায়গা বলে মনে হলেও গণেশ জানে তা সহজ সত্য নয়। এটা নির্মল না, এটা নির্জন হবে। ওকে, সহজ সত্য নয়, কেননা তখন এভারেস্টের চূড়া ছেয়ে সেখানে হয়েছে অবজারভেটরি। রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি তৈরি হয়েছে। নামকরা অনেক নির্জন জায়গায় এখন মানুষের চলাচলের নির্জনতা হারিয়েছে। K2, কাঞ্চনজঙ্ঘা, তারপরে যমুনেত্রী, গঙ্গোত্রী, মানব সরোবরের সব জায়গাতেই কোনো না কোনো গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। সমুদ্রতলেও চলেছে নানান পরীক্ষা নিরীক্ষা। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে ভূপৃষ্ঠে, ভূগর্ভে, অন্তরিক্ষে কোথাও নিবিড় নির্জনতা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বিজ্ঞান ছাড়া কোনো চর্চাই নেই। বিজ্ঞান বিষয়টি কিভাবে গুরুত্ব পেয়েছে? বিজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয়গুলি কি কি? উত্তর, পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পের সালটি তখন 1589। অভাবনীয় উন্নতিতে বিজ্ঞান মানুষের মনের সবটুকু আবিষ্কার
করে নিয়েছে। ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরে প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী, অর্থাৎ কোনো বিজ্ঞান বিষয়ের বিজ্ঞানী আর কি। তাই বিজ্ঞান মনস্ক মানুষের বিজ্ঞান চর্চার বিজ্ঞান বিষয়টি সর্বক্ষেত্রেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। চারিদিকে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান, সেই জন্য এই লেখাটার মধ্যে এতগুলো বিজ্ঞান কথা দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নটা ছিল বিজ্ঞান ছাড়া আর কোন বিষয়গুলি কি, আর অন্য কোনো বিষয়গুলো কি কি? উত্তর লিখব, বিজ্ঞান ছাড়া অন্য যে বিষয়গুলি চর্চাহীন হয়ে পড়েছে সেগুলির মধ্যে মূলত পড়ে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদি। এইসব নিয়ে কেউ যেমন মাথা ঘামায় না, তেমনি কোনো কাজে লাগে না বলে এসব বিষয়কে মানুষ অনাবশ্যক ভাবাবেগ বলে মনে করে। অন্যদিকে খেলাধুলার পাটও চুকে গেছে। অলিম্পিক, বিশ্বকাপের মতো জনপ্রিয় ক্রীড়াবাসর অবলুপ্ত। দয়া, মায়া, করুণা, ভালোবাসা এসবের প্রয়োজন না থাকায় বা চর্চার অভাবে মানুষের মন থেকে এই আবেগ অনুভূতিগুলি মুছে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। কখন গণেশ নিশ্চিত হলেন দুনিয়া বেঁচে যাবে? উত্তর লিখব, খ্যাতিনামা কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পে দেখা যায় বিজ্ঞানের সর্বগ্রাসী কামড় থেকে গণেশ দুনিয়াটাকে বাঁচানোর চেষ্টায় রত। তাই তার এক সময়ের ছাত্র পুলিশম্যানের কাছে তার সহজ স্বীকারোক্তি, আমি পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছি। হিমালয় নিভৃত কোলে তার কবিতা লেখেন, উদাত্ত কণ্ঠে গান গেয়ে থাকেন, পাথর কেটে ছবি আঁকেন। অনেকে ব্যঙ্গবিদ্রুপ করলেও ওই পুলিশম্যান একদিন তার মা ও স্ত্রীকে নিয়ে এসে গণেশের কবিতা শুনে নিয়ে গেল। পরদিন ওই পুলিশ সঙ্গে তার 4 সহকর্মী গণেশের দ্বারস্থ হয় কবিতা, গান, ছবি বুঝতে। পরদিন আরও 10 ব্যক্তি উপস্থিত হয়। অবশেষে একদিন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে খেদ প্রকাশ করেন, ও আপনি কি কাণ্ড করছেন। এটা ও আপনি হবে না, এ আপনি হবে। খেদ প্রকাশ করেন, এ আপনি কি কাণ্ড করছেন, পৃথিবী যে উচ্ছন্নে গেল। গণেশ জানতে পারলেন লোকেরা আবার গান গাইছে, কবিতা চর্চা করছে, হিজিবিজি ছবি আঁকছে। তখনই গণেশ নিশ্চিত হয়েছে দুনিয়াটা বেঁচে গেল। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, এটা 5 নম্বরের প্রশ্ন। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এইভাবে যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? গণেশের যন্ত্রণা বলেছেন কাকে? তার এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, মৃত্যুঞ্জয় টনি গণেশকে অস্বাভাবিক দীর্ঘ জীবন দান করেছিল। তিনি অমরতা লাভ করেছিলেন। পাশাপাশি দীর্ঘ জীবনে বিজ্ঞানের অস্বাভাবিক বাড়াবাড়িও তার মনকে পীড়া দিতে শুরু করে। বিশেষত তিনি যখন লক্ষ্য করেন বিজ্ঞানের বেগধর্মী যোজনায় মানুষের জীবন থেকে ক্রমে হারিয়ে যাচ্ছে দয়া, মায়া, করুণা, ভালোবাসার মতো আবেগ অনুভূতি, এবং সাহিত্য, শিল্প, সংস্কৃতির পাটও চুকে যাচ্ছে, তখন তার মন অস্থির হয়ে ওঠে। তাছাড়া হিমালয়ের নির্জন পরিসরে একান্তে এককভাবে যে একটু চারুকলা অর্থাৎ সৃষ্টির চর্চায় তিনি ডুবে থাকবেন, তাও তিনি পারছিলেন না। সেখানেও তাকে মাঝে মধ্যে মানুষের ব্যঙ্গাত্মক উক্তি শুনতে হচ্ছিল। জীবনের এই পরিস্থিতিতে তাই গণেশ যন্ত্রণা বলে মনে করেছেন। বিজ্ঞান যখন সর্বগ্রাসী হয়ে সমগ্র পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে নেক্সট প্রশ্নের উত্তর। এটা হচ্ছে যে তার এমন মনে হওয়ার কারণ কি, উত্তরে লিখব, বিজ্ঞান যখন সর্বগ্রাসী হয়ে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তখন সে বিষয়ে নিতান্ত বিব্রত হয়েই যোদ্ধার মতো গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয় গিরিগুহায় আশ্রয় নেয়। সেই নির্জনতার অবকাশে চলতে থাকে তার একক শিল্পচর্চা। তিনি গান গেয়ে তৃপ্তি পান, পাথর কেটে বানান ছবি, কবিতা লিখে ছড়িয়ে দেন বাতাসে, যদি কেউ পড়ে এই ভেবে।
কিন্তু গণেশ ওই নিভৃত শিল্প সংগ্রাম অন্য অনেকেই ভালো লাগে না। একদিন ঢেকি ও ভেলা যাত্রী দুই ব্যক্তি গণেশের কবিতা চর্চাকে তীব্র ব্যঙ্গ করে। আচ্ছা, ঢেকি চড়া আর ভেলা চড়া যাত্রী আর কি, দুজন ব্যক্তি গণেশের কবিতা চর্চাকে কি করে না, তীব্র ব্যঙ্গ করে। অন্য একদিন দুটো পাখাওয়ালা লোক তাকে এসে রীতিমতো ধমক লাগিয়ে জিজ্ঞাসা করে, ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন? গণেশ তার গান চর্চায় ব্যাখ্যা দিলে তারা তার গানকে বিটকেল শব্দ বলে আখ্যা দেয়। অন্য একদিন গণেশ যখন যান্ত্রিক ব্যাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল, ধামায় আরোহিত এক মহিলা, আরোহিত মানে চড়ে আর কি, এক মহিলা তার সেই চর্চা দেখে ব্যঙ্গোক্তি করে, খেয়ে দেয়ে কাজ নেই, ছবি হচ্ছে ছু। খেয়ে দেয়ে কাজ নেই, ছবি হচ্ছে, এটা হবে হচ্ছে হু, হ্যাঁ, ছু এসেছে, এটা হু হবে। খেয়ে দেয়ে কাজ নেই, ছবি হচ্ছে হু। এসব ঘটনা গণেশের মনে তীব্র হতাশার জন্ম দেয়, তাই গণেশ এমন মনে করতে বাধ্য হয়। ঠিক আছে, এইভাবে আনসারটা লিখব। যাই হোক, এখন আমি এই প্রশ্নগুলো আলোচনা করলাম, এগুলো ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।